তো আউটলুক বড় বড় অফিসের মধ্যে বেশিরভাগ ব্যবহার করা হয়, ওগুলা হচ্ছে আপনার সার্ভার রিলেটেড জিনিসগুলা ওখানে থাকে আর কি। তো বিভিন্ন মানুষ যখন একটা অফিসে কাজ করে ওদের সার্ভারটার সাথে কানেক্ট করে দেওয়া হয়, তো এই জন্য জিনিসগুলো ইজি হয় আর কি। আর আরেকটা আউটলুক হচ্ছে যেটা আপনার নর্মাল মাইক্রোসফটের যে ইমেল অ্যাকাউন্টগুলো, তো ওগুলো হচ্ছে আউটলুকের কাজ। হটমেল যেগুলো আমরা আগে ইউজ করতাম, হটমেল, ওটার সাথে ওগুলো হচ্ছে মাইক্রোসফটের সাথে লিঙ্ক আছে। মাইক্রোসফটের সাথে লিঙ্ক থাকার কারণে তো ওখানে কিছু ফিচার গুলো মানে একসাথে করে দিচ্ছে আর কি। তো এক্সেলটা আমি আচ্ছা, আমি এক্সেলটা আবার ওপেন করতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সেল ইন্টারফেস। আমি আবার একটু বলি, এগুলা হচ্ছে আমাদের যে ট্যাবগুলো, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউটের ট্যাব। আর এই জিনিসটা হচ্ছে আমাদের রিবন। ওকে, আর এটা হচ্ছে আমাদের শীট। আমরা কাজগুলো করব এই জায়গার মধ্যে। হ্যাঁ, তো এইখানের মধ্যে আপনারা চাইলে বিভিন্ন শীট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে শীট 1। এরপরে প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন একটা শীট তৈরি হবে, শীট 2। আবার ক্লিক করলে শীট 3। ওকে, এভাবে শীট তৈরি করা যাবে। আর এই শীটগুলোকে আপনারা চাইলে আলাদা আলাদা নাম দিতে পারবেন। রাইট ক্লিক করার পরে রিনেম, রিনেম করলেই শীটগুলোকে আলাদা আলাদা নাম দিতে পারবেন আপনি। আমি সাপোজ লিখতেছি জ্যান, মানে জানুয়ারি। এই শীটটাতে ক্লিক করে এটাকে আমি রিনেম করব, রিনেম করে দিচ্ছি ফেব্রুয়ারি। এরপরে হচ্ছে শীট 3, এটাকে আমি রিনেম করে মার্চ। তো আপনারা চাইলে আপনাদের মতো করে বিভিন্ন নাম দিতে পারবেন শীটগুলোকে। আর এগুলোকে আপনি চাইলে মুভ করতে পারবেন, ক্লিক করে এগুলোকে চাইলে আপনি পজিশনগুলোকে মুভ করতে পারবেন। এভাবে আপনি চাইলে এগুলোকে পজিশনগুলোকে আপনারা এদিক সেদিক করতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে আমাদের যেই নাম্বারগুলো আর কি। হ্যাঁ, প্রত্যেকটা রো যে নাম্বারগুলো 1 2 3 4 5 এভাবে দেওয়া আছে। প্রত্যেকটা রোর জন্য একটা নাম্বার আছে, কলমগুলোর জন্য ABCD এভাবে একটা নাম্বার দেওয়া আছে। ওকে, তো আমি প্রথমে একটু ফাইলটা দেখাই। ফাইলটা ওপেন করার পরে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখানে এরকম একটা জিনিস দেখবেন, এরকম একটা উইন্ডো। তো ডান পাশে হচ্ছে এই ডকুমেন্টের প্রপার্টিজ, সাইজ, টাইটেল, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবেন। তারপরে ডেট, তারপরে এখানে হচ্ছে আপনার নাম। বাম পাশে হচ্ছে ডকুমেন্টটা কিভাবে প্রোটেক্ট করা যায়, এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র শীটকেও প্রোটেক্ট করতে পারবেন, এবং কমপ্লিট ডকুমেন্টটাকেও চাইলে, কমপ্লিট ওয়ার্কবুকটাকেও চাইলে পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রোটেক্ট করতে পারবেন। টেস্টিং অ্যাক্সেস এখানেও দেওয়া আছে, অনেক ধরনের অপশন এখান থেকে পাবেন। এরপরে হচ্ছে নিউ, নিউতে গেলে আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতে পারবো, অথবা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে ওপেন করতে পারবো। ওপেনের মধ্যে গেলে আমার পুরানো এক্সিস্টিং যেই ডকুমেন্টগুলো এগুলো ওপেন করতে পারবো। আর সেভ এজ অপশনে গেলে সেম সেম মাইক্রোসফট ওয়ার্ড যেরকম সেম সেম, প্রথমে আপনি লোকেশনটা চুজ করবেন। চুজ করার পরে আপনার ফাইল নেমটা দিয়ে দিবেন, যেমন এখানে বুক 1 লেখা আছে। তো যে কোনো একটা নাম দিবেন, ফাইলটা, লোকেশনটা চুজ করে নেবেন। এখন ডকুমেন্টস চুজ করা আছে আমার এখানে। এরপরে সেভ করলেই সেভ হয়ে যাবে। আর সেভ এজ টাইপের মধ্যেও আপনার কিছু অপশন দেখতে পারবেন। এখানে আপনার পিডিএফটা অপশনটা পাবেন। আর হচ্ছে আপনার যে এক্সেল 97 বা 2003 পুরানো যে ভার্সনগুলোর জন্য এটা এক্সেল 97 2003 ওয়ার্কবুক, এই অপশনটাও এখানে পাবেন। কেউ যদি পুরানো ভার্সন ইউজ করে থাকেন তাহলে এই ফাইলটা সেভ করে পাঠাইলে ওনারা এটা ওপেন করতে পারবে। তো আমরা ইউজ করতেছি 2010-এর উপরে যেগুলো, ওগুলা তো এগুলা কিন্তু পুরানো ইউজারদেরকে দিলে ওরা ফাইলগুলো ওপেন করতে পারবে না। তো তারপরে হচ্ছে এখানে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশনের পরে এগুলো হচ্ছে শেয়ারিং অপশন। শেয়ার, শেয়ার করলে এখান থেকে কিছু ইমেল করা যায়। তারপরে হচ্ছে এক্সপোর্ট অপশন, এগুলা কিছু কিছু জিনিস মানে এক্সট্রা ফিচার দিচ্ছে। হ্যাঁ, এক্সপোর্ট, ক্রিয়েট অ্যাডোব পিডিএফ। পিডিএফ ফাইলটা আমরা সেভ এসে গেলেও পাবো, সেভ এস পিডিএফ এ গেলেও পাবো, এক্সপোর্টে গেলেও পাবো। কিছু অপশন এখানে দিয়ে দিয়েছে।
আর সবশেষে হচ্ছে অপশনসে গেলে মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশনগুলো আমি দেখিয়েছিলাম ওই ধরনের কিছু অপশন এখানেও থাকবে। জেনারেল অপশন, তারপরে ফর্মুলার মধ্যে কিছু অপশন থাকবে, প্রুফিং এর জন্য কিছু অপশন থাকবে, সেভ এর জন্য কিছু অপশন থাকবে। অনেক ধরনের অপশন এখান থেকে পাবেন। তো এগুলা হচ্ছে আমাদের সেল। প্রত্যেকটা এই বক্সগুলা হচ্ছে একটা একটা সেল বলে। ওকে, আর আমরা জানি এভাবে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে আমাদের কলম, এগুলো হচ্ছে কলম। আর আমি যদি এভাবে সিলেক্ট করি এগুলো হচ্ছে আমাদের রো। ঠিক আছে, তো এখন আমি এখানে যদি কোনো কিছু টাইপ করি, আচ্ছা আমি এখানে লিখি নেম, নেম লিখি। নেমটা লেখার পরে আপনারা চাইলে এন্টার দিতে পারেন। ওকে, এন্টার না দিলে আপনারা এসকেপ দিতে পারেন অথবা অন্য কোথাও ক্লিক করতে পারেন, এভাবে করা যায়। এখানে আমি যদি লিখি পেজ, এরপর আপনার চাইলে কিবোর্ডের যে অ্যারোগুলা ওগুলা দিয়েও মুভ করতে পারবেন অন্য একটা সেলের মধ্যে। পেজ, এরপর আমি লিখতেছি সাপোজ কন্ট্যাক্ট নাম্বার। তো আপনারা চাইলে লেখাগুলো লেখার পরে যে কোনো একটা অ্যারো কি ইউজ করতে পারেন, এন্টার দিতে পারেন, এসকেপ দিতে পারেন, অথবা মাউস দিয়ে কোনো জায়গায় ক্লিক করলেও এটা হয়ে যাবে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু ঠিকঠাক করে লিখি। কন্ট্যাক্ট নাম্বারটা লেখার পরে আপনারা একটু দেখেন এটা কিন্তু দুইটা সেলের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, সি এবং ডি এই দুইটা সেলের জায়গাটা নিয়ে নিয়েছে। তো আপনারা চাইলে এটাকে ঠিক করতে পারবেন এভাবে। এই যে সি আর ডির মাঝখানে যদি মাউসটাকে নিয়ে যান এভাবে একটা লাইন পাবেন ডাবল এরো, এটাকে ক্লিক করে ডান পাশে নিয়ে গেলে এটাকে আপনি বড় করতে পারবেন। ওকে, তো আমি এখন নামের জন্য এটাকে আমি চাইলে এভাবে ড্র্যাগ করে এটাকে একটু বড় করতে পারবো। যতটুকু আপনার প্রয়োজন এটাকে বড় করে নিতে পারেন। তো এগুলো একটা একটা আমি ফিল্ড বানালাম, নেম, এজ, কন্ট্যাক্ট নাম্বার, এভাবে দিলাম এগুলোকে। তারপর আমি লিখতে পারি লোকেশন, এটাকেও চাইলে আমি একটু বড় করতে পারবো। আর এগুলোকে যদি আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চান প্রথমে বক্সটাতে ক্লিক করবেন, শুধু বক্সটাতে ক্লিক করার পরে সেন্টার করতে পারেন। আর সবগুলো একসাথে যদি চান সবগুলো একসাথে এভাবে সিলেক্ট করে চাইলে সেন্টার করতে পারেন, এভাবে করা যাবে। আর আরেকটা অপশন হচ্ছে এই ওয়ানটাতে যদি ক্লিক করেন, এখানে গিয়ে মাউসটা যদি ক্লিক করেন তাহলে সবকিছু পুরো রোটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাইলে সেন্টার করতে পারি, সবকিছু একসাথে সেন্টার হবে। তারপরে বোল্ড, বোল্ড চাইলে বোল্ড করতে পারেন। সাইজ, ফন্ট সাইজটাকে চাইলে একটু বাড়াতে পারেন। ফন্টের যেই ফন্টের যে স্টাইল আছে এই ফন্টগুলো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার পরে যদি দেখেন যে এগুলো একটু এলোমেলো হয়ে আছে এগুলাকে আপনারা চাইলে এইভাবে রিসাইজ করতে পারবেন। তো কিছু অটো ফিচার আছে আমি ওগুলো পরে দেখাচ্ছি। এখন আপনারা চাইলে এখানে এই ফিল্ডগুলোকে আপনারা এখানে লিখতে পারবেন। নেমটার মধ্যে কোনো একজনের নাম দিচ্ছি আমি। একটা নাম লিখলাম। এই ফিল্ডটাতে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করতে পারবো অথবা আমার কিবোর্ড থেকে রাইট অ্যারো কিটা দিলেই চলে আসবে। এজ, এজটাতে এখন আমি কিছু একটা দিব 22। কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লেখার সময় একটা প্রবলেম ক্রিয়েট হবে, এটা আমি বলতেছি। জাস্ট আমি প্রথমে একটা নাম্বার টাইপ করি। তো যখন আমি এটাকে টাইপ করলাম, যখন আমি নেক্সট যে সেলটা এখানে ক্লিক করব তখন দেখেন এই নাম্বারটা এলোমেলো হয়ে গেছে। ওকে, এটা প্রবলেম হয়ে গেছে। তো এটা কেন হলো? এক্সেলটা হচ্ছে একটু অন্যভাবে কাজ করে। প্রত্যেকটা সেলের একটা ফরম্যাটিং থাকে, প্রত্যেকটা সেলের একটা একটা ফরম্যাটিং থাকবে।
ফরম্যাটিংটা চেক করার জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমি এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ফরম্যাট সেলস, ফরম্যাট সেলস আমি যাব, এটা একটু লোড হচ্ছে। ওকে, ফরম্যাট সেলসটা চলে আসছে। তো প্রত্যেকটা সেলের হ্যাঁ একটা একটা ক্যাটাগরি থাকে, এটা হচ্ছে ক্যাটাগরি। এখন হচ্ছে এটা জেনারেলের মধ্যে আছে, এটাকে এটাকে এখন জেনারেলের মধ্যে আছে। এজটা এটা আমি দেখি, রাইট ক্লিক, ফরম্যাট সেলস, এটাও জেনারেলের মধ্যে আছে। তো জেনারেলের মধ্যে থাকলে যখন আপনার নাম্বারটা বেশি হয়ে যাবে তখন গিয়ে এটা কাজ করে না। এই নাম্বারটা দেখেন, এটাকে রাইট ক্লিক করব, ফরম্যাট সেলসে যাব, এটাও কিন্তু জেনারেলের মধ্যে আছে, কিন্তু আপনি দেখেন আহ, লেখাটা এলোমেলো হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য কয়েকটা ওয়ে আছে। এই ক্যাটাগরিটাকে আপনি যদি নাম্বারে দিয়ে দেন তখন কিন্তু নাম্বার আসবে, ডেসিমাল প্লেসও আসবে। ডেসিমাল প্লেস আমার দরকার নেই, হ্যাঁ, কারণ আমি মোবাইল নাম্বার টাইপ করব। তো এটা হচ্ছে নর্মালি আমরা যে ক্যালকুলেশন গুলো করি ওটার জন্য নাম্বারগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আরো কিছু ক্যাটাগরি আছে। কারেন্সি, কারেন্সি হচ্ছে আমার যে কোনো ধরনের কারেন্সি ইউজ করার জন্য, যেমন ডলার, বিভিন্ন ধরনের কারেন্সি পাবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং হচ্ছে আমার যে হিসাব নিকাশের জন্য আমি এই অ্যাকাউন্টিং ফরম্যাটটা ইউজ করতে পারবো। এরপরে আরো কিছু ফাংশন আছে, এখানে আরো কিছু ক্যাটাগরি আছে, ডেট, টাইম। তো এখন আমি এটাকে এই নাম্বারটাকে আমি কি করতে পারবো, নাম্বারটাকে আমি কোন জিনিসটা দিলে এটা ঠিকঠাক ভাবে আসবে। হ্যাঁ, তো আপনি চাইলে এটাকে টেক্সট করতে পারেন। টেক্সটটা করলে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, তবে এই নাম্বারটা আপনাকে আবার টাইপ করতে হবে। ওকে, তো এটা আমি ডিলিট করব। এই ফরম্যাটিংটা আমি টেক্সট রাখছি, এটা এখানে দেখা যাবে। এই যে নাম্বার ফরম্যাটিংটা হচ্ছে এখন টেক্সট, টেক্সট দেওয়া আছে। এখন আমি যদি মোবাইল নাম্বার একটা টাইপ করি, এখন নেক্সট সেলে যাব। এখন আপনি দেখেন নাম্বারটা কিন্তু পারফেক্টলি শো করতেছে। হ্যাঁ, যাই কিছু আমি টাইপ করি নাম্বারটা পারফেক্টলি শো করতেছে। তো আমি সবসময় নাম্বার টাইপ করার সময় টেক্সট ফরম্যাটে রাখলে আমার নাম্বারটা আর প্রবলেম ক্রিয়েট করবে না। তো লোকেশন টাইপ করেন, এগুলো জেনারেলে আসবে। এখন সাপোজ আমি লিখতেছি স্যালারি, স্যালারিটা লেখার পরে আমি লিখতেছি ফর এক্সাম্পল 10,000, 10,000টা লিখলাম। এখন এখানে যদি আমি এটা ফরম্যাটিংটা চেঞ্জ করি, আমি এখন জাস্ট রাইট ক্লিক করে দেখাচ্ছি, অনেকগুলো ওয়ে আছে। ফরম্যাটে যাব, ফরম্যাট সেল, এই যে ক্যাটাগরি লেখা আছে এখান থেকে চাইলে আপনি কারেন্সি ইউজ করতে পারেন, আর অ্যাকাউন্টিংটা ইউজ করতে পারেন। অ্যাকাউন্টিংটা ইউজ করলে বেশি বেটার হবে। তো আমি এখন অ্যাকাউন্টিংটা চুজ করি, চুজ করার পরে সিম্বলে দেখেন ডলার সাইন, এই ডলার সাইনটাকে আপনি ক্লিক করলেই আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি বি 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 লিখি, বিডিটি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কারেন্সি, বিডিটি। আর এটা হচ্ছে আপনার ডেসিমাল প্লেস, পয়েন্টের পরে 00। এই ডেসিমাল প্লেসটা যদি আপনার লাগে আপনি ইউজ করতে পারেন, অথবা এটাকে 0 করতে পারেন। ওকে, এরপরে ওকে করতেছি। তো এখন দেখেন বিডিটি 10,000 চলে আসছে। ওকে, এখন আমি আপনাকে দেখাবো যে কারেন্সি ইউজ করলে কি হয় আর অ্যাকাউন্টিং ইউজ করলে কি হয়। হ্যাঁ, আমি এখানে কারেন্সিটা একটু লিখি। এটা কিন্তু একটু জিনিসগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, আমি ফরম্যাটে গিয়ে এটাকে আমি কারেন্সি করি, কারেন্সি করার পরে ডেসিমেলটা 0 দিচ্ছি, সিম্বলটা চেঞ্জ করে একইভাবে আমি বিডিটি করে নিই, বিডিটি। ওকে করলাম। এখন আমি এখানে 10,000টা লিখি, 10,000। এখন এখানে আপনারা কোনো ডিফারেন্স দেখতেছেন না। হ্যাঁ, এটা কিন্তু সেম আসতেছে, কিন্তু একটা ডিফারেন্স আছে, একটা ডিফারেন্স আছে কিন্তু। ওটা কি, এখানে দেখেন বিডিটা, এই বিডিটি, এই যে এই লেখাটা কোন জায়গায়, আর এখানে বিডিটি এই লেখাটা কোন জায়গায় দেখেন। আমি যখন এখানে অন্যজনের স্যালারি গুলো অ্যাড করবো, এটা ফরম্যাটিংটা এখন জেনারেলের মধ্যে আছে। সাপোজ আমি এটাকে
ঠিকঠাক করে, এটা ছিল অ্যাকাউন্টিং, বিডিটি করে নিচ্ছি, 00 করে নিচ্ছি। এখন এখানে যদি আমি লিখি 5000, তাহলে দেখেন বিডিটিটা কেমন আসতেছে। আর এখানে যদি আমি এটার কারেন্সিটা আবার চেঞ্জ করতে হবে, এই ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি এটা করতেছি। আমি যদি এখানে লিখি যে 3000 লিখি আমি বোঝানোর জন্য। আচ্ছা এখন দেখেন এখানে 10, এখানে 2, ওকে, বিডিডিটা কোন জায়গায় আসছে? বিডিডিটা কিন্তু আমার অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে না, তো ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখতে জিনিসটা ভালো দেখায় না। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং ফরম্যাটে। অ্যাকাউন্টিং এ করলে আমার নাম্বারগুলো আলাদা থাকবে আর কারেন্সিটা একদম লেফটে থাকবে। এটা হচ্ছে ডিফারেন্স। যখন আমরা অ্যাকাউন্টিং চুজ করব তখন কিন্তু কারেন্সিটা একদম বাম দিকে থাকবে, আর আমার যে নাম্বারগুলা বা লেখাগুলা, হ্যাঁ, আমার যে ফিগারগুলা, এগুলো একদম ডান দিকে অ্যালাইন থাকবে। কিন্তু কারেন্সি যখন ইউজ করি, এটা হচ্ছে কারেন্সি ফরম্যাট, এখানে কিন্তু সবকিছু ডান দিকে অ্যালাইন করা থাকে। তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। তো এই জন্য আমরা যদি অ্যাকাউন্টিংটা ইউজ করি আমার জন্য বেটার হবে, দেখতে জিনিসটা একটু ভালো অর্গানাইজ থাকে। তো এখন আমি প্রত্যেকবার কি এগুলোকে চেঞ্জ করব? প্রত্যেকবার কি এটাকে জেনারেল থেকে চেঞ্জ করে কি আমি কারেন্সি করব বা বা অ্যাকাউন্টিং করব? এটা করার প্রয়োজন নেই। আমি আমার যে কলমটা, লেখাটাতে আমি যদি একটা ক্লিক করি, তাহলে আমার সম্পূর্ণ কলম সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত যতটুকু যাই একসাথে সিলেক্ট হবে। এটাকে আমি এখন রাইট ক্লিক করব, ফরম্যাট সেলস করব। এখন এটাকে আমি কারেন্সি করে নিতে পারবো। কারেন্সি না, অ্যাকাউন্টিং ছিল, অ্যাকাউন্টিং, ডেসিমাল প্লেস 0, সিম্বল হবে কি? সিম্বল হবে বিডিটি। ওইটা আপনারা বি লিখলে, কয়েকবার বি প্রেস করলে বিডিটিটা চলে আসবে, বিডিটি। ওকে করলাম। এখন এখানে যখনই আমি নতুন কিছু অ্যাড করব, তখন কিন্তু আমার কারেন্সিটা অটোমেটিকলি অ্যাড হতে থাকবে। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই এভাবে একটা আহ, একটা ফিল্ড তৈরি করেন, নেম লেখেন, এজ লেখেন, কন্ট্যাক্ট নাম্বার লেখেন, একটা লোকেশন দিয়ে দেন, স্যালারি দিয়ে দেন, বিভিন্ন মানুষের নাম লিখে 5টা বা 10টা, এটা একটু প্র্যাকটিস করেন। ওকে, সেম ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারের জন্য করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আমি যদি এখানে আবার নতুন করে কিছু একটা লিখি, ফরম্যাটিংটা কিন্তু জেনারেলের মধ্যে আছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে রাইট ক্লিক করব, এভাবে না, প্রথমে সিলেক্ট করতে হবে। পুরো কলমটাকে সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করব, ফরম্যাট সেলসে যাব, এরপরে আমি এটাকে টেক্সটে নিয়ে আসবো, টেক্সট, ওকে করলাম। এখন আপনি যত ইচ্ছা এত মোবাইল নাম্বার লেখেন, এটা কিন্তু ফরম্যাটিংটা নষ্ট হবে না। আর এগুলাকে যদি এভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করতে চান, ঠিক করতে পারেন, সেন্টারে করতে পারেন বা রাইটে করতে পারেন, বেরিয়ে ইচ্ছা করতে পারবেন এগুলা। তো এই জিনিসটা সবাই এখন একটু প্র্যাকটিস করেন। কয়েকজনের নাম লেখেন, নাম লেখার পরে কয়েকটা ফিল্ড তৈরি করেন, ফিল্ড তৈরি করে ফরম্যাটিং গুলা ঠিকঠাক করেন। আর এগুলাকে যে আপনার উইথ গুলাকে বড় ছোট করার জন্য এখান থেকে এভাবে করতে পারবেন।
প্র্যাকটিস করা হলে আমাকে জানায়েন, আমি নেক্সট জিনিসগুলো দেখাবো নেক্সট। আচ্ছা, সবার কি হয়েছে? জি ভাইয়া। ওকে। তো এখন আমি যদি চাই যে এই লেখাগুলোর কালার চেঞ্জ করব, একইভাবে আমি করতে পারি। এভাবে আমি সিলেক্ট করব, মাউস দিয়ে মাউস বাটনটা ক্লিক করে ড্র্যাগ করলে এটাই সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমার হোম ট্যাবের মধ্যে এখানে ফন্টের কালার চেঞ্জ করতে পারবো আমি। তো ফন্টের কালার আমি যে কোনো একটা কালার দিতে পারি। এরপরে এই সেলগুলোকে কালার করা যাবে। সেলগুলো কালার করার জন্য ফিল কালার দেখেন, ফিল কালারটা দিলে আপনারা সেলের মধ্যে কালার করতে পারবেন। এই যে এইভাবে কালার করা যাবে। সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ফন্টের কালার চেঞ্জ করেন, সেলের কালারগুলো চেঞ্জ করেন। এরপরে নিউ শিট ক্রিয়েট করেন। এটা হলে নিউ শিট একটা ক্রিয়েট করবেন নিচে থেকে। ওগুলোকে রিনেম করেন, কিছু একটা নাম দেন। শিট 1, শিট 2 বাই ডিফল্ট থাকবে। এটা শেষ হলে একটা নিউ শিট ওপেন করেন। নিউ শিটের মধ্যে আমি লিখতেছি, এভাবে লিখলাম।
আচ্ছা, আমি এখানে কয়েকটা ফিল্ড তৈরি করলাম। এমপ্লয়ি নেম, আইডি নাম্বার, পজিশন, ডেট জয়েন, স্যালারি, এগুলোকে টাইপ করে পুরো রোটাকে আমি এভাবে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি বোল্ড করতেছি। বোল্ড করার পরে সাইজটাকে আমি 14-এ করি, 14। আর এগুলোকে চাইলে সিলেক্ট করে আমি একটা শেডিং দিতে পারবো। ওকে, এখন এখানে আপনারা 3-4টা নাম লেখেন। তো কিবোর্ড ব্যবহার করে করেন, মাউসটা একটু কম ইউজ করার ট্রাই করেন, তাহলে জিনিসটা একটু ইজি হবে। হ্যাঁ, কিবোর্ড দিয়ে আপনারা করতে পারবেন অনেক কিছু। নামগুলা আপনারা কিবোর্ড ইউজ করে রাইট লেফট এরো কি অনেক কিছু আছে, এভাবে আপনারা একটু টাইপ করার চেষ্টা করেন। কারণ এক্সেল সবাই ডেটা এন্ট্রির জন্য ইউজ করে বেশি, তো ওখানে কিন্তু টাইপিং এর কাজ বেশি হবে, মাউসের কাজ একটু কম হবে। তো আপনার হাতটা একটু স্পিড হবে আর কি, ক্লিয়ার হবে স্পিডটা। মাউসের ব্যবহারটা একটু কম করার ট্রাই করলে বেটার হবে। আচ্ছা, যখনই আপনারা একটা ডেট লিখবেন, যেমন ডেট জয়েন, ডেটটা লেখেন আপনারা। সাপোজ একটা ডেট দেওয়া যায় 5/1/2020,
এটা লেখার পরে এটা অটোমেটিকলি একটা ফরম্যাটিং চলে আসে ডেটের। ওকে, ডেটের ফরম্যাটিংটা চলে আসে এইভাবে 5/1/20। তো ডেটের ফরম্যাটিংটা আপনারা চাইলে ফরম্যাটিং অপশনে গিয়ে ফরম্যাট সেলস, এই যে ডেটের মধ্যে এখানে অনেক ধরনের অপশন আপনারা পাবেন। 14 মার্চ 12, 14 মার্চ 3, 14/12, অনেক ধরনের অপশন এখান থেকে পাবেন। তো যেটাই আপনাদের পছন্দ হয় এখান থেকে চুজ করতে পারবেন। তো বাই ডিফল্ট ডেটটা এভাবে আসবে। আপনারা চাইলে জাস্ট যেটা জেনারেল আছে ওটা রাখতে পারেন। এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ফরম্যাটিং। তো এই ফরম্যাটিং গুলা আপনারা যদি একটু শর্টকাট ইউজ করতে চান, এভাবে যখন আমি আমার যে কোনো একটা কলমকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমার হোম ট্যাবের মধ্যে এই যে নাম্বারের একটা আপনারা দেখবেন একটা গ্রুপ আছে, এটা হচ্ছে নাম্বার আমার রিবনের মধ্যে। এই নাম্বারটার মধ্যে আপনারা চাইলে ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারবেন। এখন অ্যাকাউন্টিং আছে, তো এখানে ক্লিক করলেই জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, রাউন্ড ডেট, টাইম, পার্সেন্টেজ, অনেক অপশন পাবেন। আর ডলার সাইন যেটা, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে আছে ডলার, পাউন্ড, ইউরো, অনেক ধরনের অপশন আছে। এরপরে ডেসিমাল প্লেস এখান থেকে বাড়ানো যাবে, কমানো যাবে। এই আমি এটা ক্লিক করলাম, একটা ডেসিমাল প্লেস বেড়ে গেল। আবার ক্লিক আবার ক্লিক করলাম, দুইটা ডেসিমাল প্লেস আসলো। তো ডান পাশেরটা হচ্ছে ডিক্রিজ করার জন্য, এটা ক্লিক করলে ডেসিমাল প্লেস গুলো রিমুভ হবে বা কমে যাবে। এগুলো হচ্ছে কিছু শর্টকাট। তারপরে এখানে হচ্ছে কমার স্টাইল। হ্যাঁ, কমাগুলোকে কিভাবে আপনারা সাজাতে চান, কিছু কমার স্টাইল আছে। আর নাম্বারের নিচে, নাম্বারের পাশে কর্নারে দেখবেন একটা অ্যারো আছে, এটা ক্লিক করলেও আমার যে ফরম্যাট সেলস এর অপশনটা চলে আসবে। হ্যাঁ, রাইট ক্লিক করা লাগবে না, এখানে যে নাম্বারের পাশে ছোট্ট একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলেই ফরম্যাটিং অপশনটা চলে আসবে। এগুলো হচ্ছে কিছু শর্টকাট। তো সব ধরনের ওয়েটা জানা দরকার, এই জন্য আমি প্রথম থেকে দেখাইলাম কিভাবে মাউস দিয়ে করতে হয়, আর রাইট ক্লিক করে কিভাবে করতে হয় ওটা দেখালাম। এখান থেকে ফরম্যাট সেলসে যাওয়া যাবে। আর নাম্বারের নিচে একটা কর্নারে অ্যারো আছে, এখানে ক্লিক করলেও ফরম্যাট সেলসে যাওয়া যাবে। তো ফরম্যাট সেলস এর মধ্যে গেলে আমরা অনেক ধরনের অপশন পাবো। অ্যালাইনমেন্টের অপশন আছে, আমার যে টেক্সটের ওরিয়েন্টেশন, এটাকে চাইলে, এখন এটা হচ্ছে স্যাম্পল আমার টেক্সট, এটাকে চাইলে চেঞ্জ করা যায়। হ্যাঁ, ডিগ্রিগুলোকে চেঞ্জ করলে চেঞ্জ করা যাবে। 90 করলে আমার টেক্সটটা এভাবে শো করবে, 90 ডিগ্রিতে দিলে। আমি ওকে করতেছি, তো আমার সবগুলা টেক্সট সিলেক্টেড করা অবস্থায় দেখেন সবগুলা টেক্সটের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। তো অ্যালাইনমেন্ট অপশনে এটা এখন 90 ডিগ্রি করা, যার কারণে এরকমটা হলো। তো আমি এটাকে যদি চেঞ্জ করি, আরেকটা ওয়ে আছে, এটাকে আমি ড্র্যাগ করতে পারবো। এই যে এখানে যে একটা মার্কার আছে, এটাকে আমি ড্র্যাগ করতে পারবো এইভাবে, ড্র্যাগ করে পজিশনটাকে ঠিক করা যাবে। ওকে, অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে টেক্সটের মধ্যে দেখেন, অ্যালাইনমেন্টের মধ্যে এখানে একটা মার্কার আছে, লাল দাগ আছে একটা, এটাকে ড্র্যাগ করলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাকে এখন 45 ডিগ্রিতে নিয়ে যাই, ওকে করতেছি। এখন আমার লেখাগুলো দেখেন 45 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। তো এই অপশনগুলো এখান থেকে আপনারা করতে পারবেন।
এটাকে আবার ড্র্যাগ করলে 0 ডিগ্রিসে নিয়ে আসা যাবে, নর্মাল যেই স্টাইল ওটাতে চলে আসবে। এরপরে আপনারা ফন্টে যেতে পারেন। ফন্টে যাওয়ার পরে এখান থেকেও ফন্ট চুজ করতে পারবেন, ফন্টের স্টাইল চুজ করতে পারবেন, সাইজ চুজ করতে পারবেন, কালারটাও চুজ করতে পারবেন। তারপরে বর্ডারে গেলে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে বর্ডার ইউজ করতাম, এখান থেকেও বর্ডারগুলো ইউজ করা যাবে। এখন এই মুহূর্তে কোনো বর্ডার নেই, আমরা কিন্তু বর্ডার দেখতেছি, ওগুলো কিন্তু একটু ফেড হয়ে আছে, এগুলো কিন্তু প্রিন্ট করলে এগুলো আসবে না। প্রিন্ট অপশনে গিয়ে দেখি একটু, প্রিন্ট। তো প্রিন্টের মধ্যে দেখেন এটা কিন্তু সাদা একটা পেজ, এখানে লেখাগুলোর আশেপাশে কোনো বর্ডার নেই। ওকে, এখানে আশেপাশে কোনো বর্ডার নেই। তো বর্ডারগুলো যদি দিতে হয় সিলেক্ট করার পরে আপনাদের অপশনটাতে যেতে হবে, বর্ডারের মধ্যে গিয়ে আউটলাইন দিতে পারেন, ইনসার্ট দিতে পারেন, তখন গিয়ে বর্ডারটা হবে। আর এটা হচ্ছে ফিল। ফিল হচ্ছে আমার যে সেলগুলোকে ফিল কালার দেওয়ার জন্য এখান থেকে অপশনটা আছে, এখানে মোর কালারসে যেতে পারেন। মোর কালারসে গেলে অনেক ধরনের কালার আপনারা পাবেন। এরপরে প্যাটার্ন চাইলে প্যাটার্ন দেওয়া যায়, এটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন অপশনটা দিলে সেলের মধ্যে একটা প্যাটার্ন আসবে, প্যাটার্নের কালার দেওয়া যাবে। ফিল এফেক্টসে গেলে কিছু আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, কালার দুইটাকে মিক্স করে একটা গ্রেডিয়েন্ট তৈরি করা যাবে। আমি একটাতে দিয়ে দেখি, এই যে এই সেলটাতে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে।